আমরা আজকে যে সেটটা করতে যাচ্ছি সেটা হলো সেন্টেন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আইএলটিএস প্রস্তুতির ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ বলতে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমার কাছে মনে হয় যে ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হইলো এটা সেন্টেন্স। ওকে, তো এখানে একটা কথা লিখছি আমি যে একটি বাক্য গঠিত হয় অর্থবহ কতগুলো শব্দের মাধ্যমে, তার মানে হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ড ওয়ার্ড দিয়ে হচ্ছে সেন্টেন্স গঠিত হয়। বাক্য ছোট হইতে পারে, বড় হইতে পারে। আবার কতগুলো বাক্য, যেমন এখানে যে বাংলা কতগুলো বাক্য আছে, যেমন এই একটা, তারপরে এই একটা, তারপরে এই পর্যন্ত একটা, এই কতগুলো বাক্য, এগুলো আবার একত্রিত হয়ে কি করে একটা প্যারাগ্রাফ গঠন করে। আবার কতগুলো প্যারাগ্রাফ মিলে একটা প্যাসেজ তৈরি করে। তার মানে সহজ ভাষায় এই শব্দ হচ্ছে বাক্যের একটা মৌলিক উপাদান। আর বাক্য ধরেন প্যারাগ্রাফ বা প্যাসেজের মৌলিক উপাদান হতে পারে। হ্যাঁ, তো আমরা যে প্রথম ক্লাসে পার্টস অফ স্পিচ পড়ছি, ঠিক আছে, এই পার্টস অফ স্পিচের মানে ফাইনাল যেই মানে এন্ডিং যেটা দিয়ে আমরা করবো সেটা হচ্ছে সেন্টেন্স। এই পার্টস অফ স্পিচের যে উপাদানগুলো ছিল, নাউন, তারপর হচ্ছে ভার্ব, তারপরে হলো অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, এগুলা কনজাংশন বা আমরা কানেক্টরস প্রিপজিশন করছি, এগুলাই একে অপরের সাথে যুক্ত হয়ে বাক্য তৈরি করবে, অর্থবহ বাক্য তৈরি করবে। ঠিক আছে, তো আমরা যেই বিষয়গুলো আজকে জানবো, আমি যদি একটু আপনাদের সামনে একটা স্ক্ল্যাটন দিই, তাহলে আমার কাছে মনে হয় যে বিষয়টা সহজ হবে। হ্যাঁ, আমরা যদি একটু একটা বাক্যকে ভাগ করতে চাই, হ্যাঁ, সেন্টেন্স এটাকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে একটা বাক্যের মধ্যে দুই ধরনের জিনিস হইতে পারে। একটা বাক্য দুইভাবে গড়ে যেতে পারে। এটা হইতে পারে, এর মধ্যে আছে ক্লজ, একটু এটাকে ইয়ে করি, ক্লজ, তাই না? আচ্ছা, এরপরে এটা আবার দুই রকম হইতে পারে। একটা হইতে পারে হইতেছে আপনার ইনডিপেন্ডেন্ট ক্লজ, একটা হইতে পারে ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর মধ্যে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে হলো অবজেক্ট থাকবে। অবজেক্ট কখনো থাকে আবার কখনো থাকে না, ম্যান্ডেটরি না। আর ডিপেন্ডেন্ট ক্লজ এর মধ্যে আপনার হচ্ছে সাবজেক্ট ভার্ব থাকে, বাট বাক্যের অর্থ পূর্ণ করে না। আবার এই যে সাবজেক্ট, হ্যাঁ, এটা হবে কি নরমালি নাউন, তাই না? এই সাবজেক্টের আগে এবং হচ্ছে পরে এখানে বসতে পারে মডিফায়ার। এখানে বসতে পারে কি মডিফায়ার। তারপরে যে ভার্বের আগে এবং পরে মডিফায়ার হইতে পারে, অবজেক্টের আগে পরে মডিফায়ার হইতে পারে। অবজেক্ট তো নাউন হয়, মডিফায়ার হইতে পারে। তার মানে মডিফায়ার মানে হইলো এখানে আপনার আইদার অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আর দুইটা আপনার হইলো যে দুইটা যে শব্দ, এই শব্দগুলোর মধ্যে কানেকশনের জন্য এখানে যুক্ত হবে হচ্ছে আপনার প্রিপোজিশন। প্রিপোজিশন কখনো কখনো এখানে আমরা হয়তো বা মানে কানেক্টরস বা লিঙ্কার্স পাবো, এগুলাও ওই অ্যাডভার্ব বা বিভিন্ন ভাবে এর সাথে কানেক্ট হয়। তার মানে আমরা এই পার্টস অফ স্পিচ থেকে মডিফায়ার হয়ে তারপরে হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ থেকে পরে হইলো সেন্টেন্স আর মুক্ত। একটা সেন্টেন্সের মধ্যে ক্লজের কারণে সেন্টেন্স অনেক বড় হইতে পারে, যেটাকে আমরা বলতে পারি সিম্পল, যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তারপরে আমরা বলতে পারি হচ্ছে কমপ্লেক্স, যেখানে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তারপর হচ্ছে কম্পাউন্ড, যেখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আরেকটা আছে কমপ্লেক্স কম্পাউন্ড, যেখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এই হইলো পুরা সেন্টেন্সের আসলে যেই স্কেলেটন বা স্ট্রাকচার। এই বিষয়টা যদি আমরা সহজে বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো ইংরেজি বাক্য যত কঠিন হোক, সেটা আইএলটিএস এর কেমব্রিজের প্যাসেজ হোক, জিআরই হোক, কোনো পত্রিকার হোক, বা যে কোনো কিছু হোক, আমরা কিন্তু খুব সহজেই ওই বাক্যের অর্থ বুঝতে পারবো। তো আজকে আমরা যে কথা বলবো, আলোচনা করব মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, কেমন? এবং আমি আশা করি যে এই বিষয়গুলো বুঝলে আপনি খুব সহজেই ইংরেজি পড়ে অর্থ বুঝতে পারবেন। ওকে, তাহলে এখন একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় এটা তো আমরা নর্মালি জানি, যে সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব তারপর হলো অবজেক্ট, কেমন? আর এটার যে মানে এটাকে যদি আমরা একটু আরেকটু বিস্তর করতে চাই, তাহলে স্ট্রাকচারটা আসবে এরকম, যে সাবজেক্টের সামনে যে অংশটা বসবে এটাকে মডিফাই করার জন্য সেটাকে বলে প্রি মডিফায়ার। পরে যেটা বলবে সেটাকে বলে পোস্ট মডিফায়ার। ওকে, এই মডিফায়ার গুলোর কারণেই বাক্য বড় হইতে থাকে। হ্যাঁ, এরপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট, এটার আগে প্রি মডিফায়ার, পরে বইলে বসলে সেটা পোস্ট মডিফায়ার বলে। আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো। যেমন ধরেন এখানে এই যে একটা উদাহরণ দিচ্ছি, মাশরাফি ইজ, ইউথ ইজ, এখানে এ হবে, এই জায়গায় হবে একটা শব্দ এ।
তাহলে বাক্যটা পূর্ণ হচ্ছে না। ইজ এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, মাশরাফি একজন মানবাধিকার কর্মী। তো এই যে বাক্যটা, এটা তো খুব সহজ একটা বাক্য না, যেখানে মাশরাফি হলো কি সাবজেক্ট, তারপরে এই হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, মূলত অ্যাক্টিভিস্ট হলো আপনার হলো অবজেক্ট এখানে, আর হিউম্যান রাইট এটা হলো এক কথায় এই হিউম্যান, এটা হচ্ছে মডিফায়ার, এই পর্যন্ত হচ্ছে মডিফায়ার। তো এই জায়গায় যদি যদি এরকম হইতো যে মাশরাফি ইজ অ্যাক্টিভিস্ট, যদি এটুকু থাকতো তাহলে কি বাক্যটা পূর্ণ হইতো না? বাক্যটা পূর্ণ হইতো। কিন্তু এই যে অংশটা আমি অ্যাড করলাম, এটা বাক্যটাকে আমি আরো বিস্তর করলাম, মানে মাশরাফিকে আমি আরো ব্যাখ্যা করলাম, মাশরাফির পরিচয়টাকে আমি আরো মানে বড় করে আরো স্পেসিফাই করলাম আর কি, যে মাশরাফি অ্যাক্টিভ। যদি এরকম হতো যে মাশরাফি ইজ অ্যাক্টিভিস্ট, তাহলে বাক্যটা কেমন হতো? মাশরাফি একজন অ্যাক্টিভিস্ট, কর্মী। তাহলে একটা প্রশ্ন থাকতো যে সে কিসের কর্মী, কিসের অ্যাক্টিভিস্ট? হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। তার মানে আমরা একটা পরিচয়টাকে বিস্তর করলাম। এরপরে দেখেন এখানে আছে এক্স ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম। এটার মাধ্যমে কি আমরা আরো মানে পরিচয়টাকে ন্যারো করলাম না, স্পেসিফাই করলাম না? এই যে অংশটা, এটাকে বলে অ্যাপোজিশন, এটা একটা মডিফায়ার, ঠিক আছে? তো দেখছেন এই বাক্যটাকে কত বড় বানানো হয়েছে। এই বাক্যটা মূলত ছিল এরকম, হ্যাঁ, এই চারটা চারটা ওয়ার্ডের একটা বাক্য, কিন্তু সেই জিনিসটাকে আমরা কত বড় করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা শব্দ নিয়ে গেছে। তো এইভাবে কিন্তু বাক্য আসলে বড় হয়। তো বড় হওয়ার অর্থ হইলো বাক্যটাকে যদি আমরা আরো এক্সপ্লেন করি, বাক্যটাকে যদি আমরা আরো বড় করি, আরো বাক্যের অর্থটাকে যদি আরো অর্থবহ করি, স্পেসিফাই করি, তখন এরকম হয়। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে কেউ বলতে পারবে এই জায়গার মধ্যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা? এনিওয়ান? আমরা এখানে যারা আছি, ম্যান সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা? একজন বলছেন ম্যান সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা, আর অবজেক্ট? মাই ব্রাদার। মাই ব্রাদার, শুধু ব্রাদার হলেও চলে। আচ্ছা, মাই ব্রাদার দিলাম, কোনো সমস্যা। তাহলে বাকি ইজ হলো ভার্ব, তাই না? এখানে ইজ ভার্ব। আচ্ছা, তাহলে বাকিগুলো কি বলেন তো? এখান থেকে এই পর্যন্ত, ইয়াং মডিফায়ার। এখান থেকে এই পর্যন্ত কি দেখেন, দা টল মডিফায়ার। ডার্ক হেয়ার ইয়াং, এটা একটা মডিফায়ার। মডিফাই করছে ম্যানকে, মানে ম্যানকে আরো বেশি এক্সপ্লেন করছে, ব্যাখ্যা করছে, ঠিক আছে? কিভাবে ব্যাখ্যা করছে? দা টল মানে লম্বা, ডার্ক হেয়ার মানে কালো চুলের, ইয়াং ম্যান, ইয়াং, ইয়াং মানে হচ্ছে ধরেন ধরেন জুয়ান বা যুবক বা জুয়ান আর কি, এক কথা জুয়ান। তার মানে দেখেন এই যে অ্যাডজেক্টিভ গুলো অ্যাড করা হয়েছে, অ্যাডজেক্টিভ গুলোর মাধ্যমে ম্যানকে মডিফাই করা হয়েছে। এরপরে দেখেন এই যে ওয়ারিং এ ট্রেডিশনাল হোয়াইট পাঞ্জাবি, এই যে এটাও কিন্তু এই ম্যানের পোস্ট মডিফায়ার। এই অংশটা হচ্ছে পোস্ট মডিফায়ার, এটা এই অংশটা হচ্ছে পোস্ট মডিফায়ার, এটা এটা হচ্ছে আপনার প্রি মডিফায়ার এটা, আর এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। দেখেন এই বাক্যটা ছিল কিন্তু এরকম, ম্যান ইজ মাই ব্রাদার, মানুষটা আমার ভাই। কিন্তু দেখেন এই জিনিসটাকে আমরা কি করছি, আরো অনেক বড় করছি। কিভাবে করলাম? আমরা মডিফায়ার অ্যাড করছি, ঠিক আছে? এইভাবেই কিন্তু বাক্য বড় হয়। আমরা যে সচরাচর আইএলটিএস প্রিপারেশন দিয়ে পোলাপান প্রশ্ন করে যে স্যার কেমব্রিজের প্যাসেজ পড়ে আসার অর্থ বুঝি না, এর অর্থ না বুঝার কারণে আইএলটিএস সে তার ইংরেজিতে সে দুর্বল থাকে, এটাই সবচেয়ে বড় কারণ। এবং এই জিনিসটার জন্য অনেক উড়াধুরা টাইপের গ্রামার ট্রামার পোলাপানদেরকে পড়ানো আসলে এগুলো দরকার নাই। জাস্ট টু দ্য পয়েন্ট এই বিষয়গুলো জানলেই তার জন্য আমার কাছে মনে হয় যে ইংরেজি পড়ে অর্থ বুঝে সহজ হবে। তো মডিফায়ার নিয়ে আমরা কথা বললাম, এখানে এক্সাম্পল দেওয়া আছে আমাদের যেই এই যে বই, মূলত এই বই থেকে আমরা পড়াইতেছি, এই বইয়ের উপরে আমরা ক্লাস নিচ্ছি। তো এইখানে বিস্তারিত দেওয়া আছে, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব না। আমরা জানি যে মডিফায়ারের একটা স্ট্রাকচার হলো, মডিফায়ারের মধ্যে কি থাকবে, এখানে যদি একটু আমরা যাই, হেড ওয়ার্ড থাকবে, তাই না? একটা হেড ওয়ার্ড থাকবে, হেড ওয়ার্ড মানে যেই ওয়ার্ডটাকে ধরে বাকি এটাকে মডিফাই করা হবে। যেমন এইখানে হেড ওয়ার্ড কি, ম্যান না? এই হেড ওয়ার্ড ম্যান, ম্যানের আগে পিছে কিছু মডিফায়ার আমরা অ্যাড করছি। তো এইভাবে যদি আমরা মানে এই এই হেড ওয়ার্ডের আগে প্রি মডিফায়ার হিসেবে নরমালি কারা বসে, অ্যাডজেক্টিভ বসে, নাউন বসে, তারপর হচ্ছে ভার্বের সাথে যেটা আইএনজি বা পাস্ট পার্টিসিপল সেগুলো বসে, অ্যাডভার্বিয়াল পার্টিসিপল, প্রিপোজিশনাল গ্রুপ বা ক্লজ বসে। এগুলো আমাদের মুখস্থ করার দরকার, জাস্ট জানলেই চলবে। জানলে আমাদের তখন অর্থ বোঝানো সহজ হবে। আচ্ছা, এটা নাউন মানে আমরা যখন এই যে জানবো, তখন আমাদের আইএলটিএস এর প্রশ্নের উত্তর করা বা ইংরেজি পড়ে দ্রুত অর্থ বোঝানো সহজ হবে। আর পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় কি,
ভার্বের সাথে যে মানে জিরান যেটাকে বলি আমরা পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপোজিশন টাইপের ওয়ার্ড বসে, অ্যাপোজিটিভস বসে, একটু আগে যেটা দেখলাম, হ্যাঁ, টু বার বসে, এরকম টাইপের শব্দ বসে। ওকে, জাস্ট এগুলো একটু আপনার হলো যে জাস্ট একটু রিডিং করলে বা বুঝলে চলে, এগুলো আর মনে রাখা মুখস্থ করা কোনো কিছু না। আচ্ছা, এখন এই যে একটা বাক্য, হ্যাঁ, এই জায়গার মধ্যে আমরা চেষ্টা করব একটা এক্সারসাইজের, হ্যাঁ, এখানে হেড ওয়ার্ড কোনটা, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, প্রথমে আমরা জানবো যে এখানে সাবজেক্ট কোনটা। হুম, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? John. আচ্ছা, এখানে সাবজেক্ট হলো জন, তাই না? ফাইন। এরপর এখানে ভার্ব কোনটা? walk, ভার্ব হলো কি? Stumbled. walk। আচ্ছা, এটা তো জন যদি হয় তাহলে ভার্ব তো আর সামনে হবে না, ভার্ব তো তার সাবজেক্ট কি পরে হবে, তাই না? কারণ ইংরেজি বাক্যের Stumbled. স্ট্রাকচার তো স্টাম্বল মানে হচ্ছে টাসকি খাওয়া আর কি, ঠিক আছে? স্টাম্বল মানে হচ্ছে টাসকি খাওয়া, টাসকি বলতে মানে একটু আশ্চর্য হওয়া আর কি। আচ্ছা, এর অবজেক্ট কোনটা? Cafe. ক্যাফে, তাই না? এই অবজেক্টটাকে সংযুক্ত করছে কে? শুধু যদি কেউ বলে জন স্টাম্বল ক্যাফে, তাইলে তো আর বাক্য সুন্দর হবে? সুন্দর হবে না। তাহলে এটারে সংযুক্ত করছে কে? Went. না, প্রিপোজিশন আপন। প্রিপোজিশন ছাড়া তো আর আপনি কানেক্ট করতে পারেন না, পারবেন? পারবেন না, আপন। এটা আবার দিলে দেখা যায় না, এটা আমরা দিই বোল্ড, হ্যাঁ, Control V। তার মানে দেখেন এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে এই কয়টা শব্দ হইলে কিন্তু বাক্যটা হয়ে যেত, জন স্টাম্বল আপন ক্যাফে। জন একটা ক্যাফে দেখা টাস্টি হয়ে গেছে, একটা ক্যাফের উপর আশ্চর্য হয়ে গেছে, এই হলো বাক্যের বাংলা। এখন দেখেন এই বাক্যটার সাথে আরো কতগুলো তথ্য অ্যাড করছে। এই ক্যাফেটা কেমন? ক্যাফেটা হচ্ছে ছোট এবং হচ্ছে কোয়াইন্ট। কোয়াইন্ট মানে হচ্ছে উদ্ভট টাইপের সুন্দর আর কি, মানে একটু সুন্দরী কিন্তু কিছুটা একটু আপনার মানে অদ্ভুত টাইপের লাগে আর কি, এরকম, ঠিক আছে? তো এখন আমাকে বলেন এখানে ক্যাফেটা কি? হেডওয়ার্ড, তাই না? ক্যাফেটা কি এই জায়গায় হেডওয়ার্ড, এই ক্যাফে। এই ক্যাফেটাকে মডিফাই করছে কে? এই যে স্মল আর হচ্ছে পয়েন্ট, তার মানে এটা কি ক্যাফের প্রি মডিফায়ার। ওকে, আচ্ছা, এখন দেখেন এইখানে লেখা লাগছে না ডিউরিং অ্যান আর্লি মর্নিং ওয়াক ইন দ্য ফ্রেশ কুল এয়ার। এই জায়গার মধ্যে কাকে মডিফাই করা হয়েছে কি বলতে পারবে? Walk. ওয়াক, চমৎকার। ওয়াকে কিভাবে মডিফাই করছে? কখন হাঁটছে? সকালে। চমৎকার। এই যে একটা প্রশ্ন করলাম, ওয়াক মানে হাঁটছে, তখন সে কখন হাঁটছে? সকালে। সকালটা কেমন? কেমন সকাল? এটাকে আরো মডিফাই করছে না, সেটা কি আর্লি। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু এই যে ওয়াক, ওয়াকের আগে মর্নিং আনছে, শুধু যদি দিত ডিউরিং এন্ড মর্নিং ওয়াক তাহলেও কিন্তু হইতো, কিন্তু আমরা চাই এটাকে আরো স্পেসিফাই করতে পারি, সকালটা কেমন, আর্লি সকাল মানে কি ভোরবেলা, তাই না? আচ্ছা, দেখেন এরপরে এখানে দেখেন ইন দা ফ্রেশ কুল এয়ার, তার মানে এই জায়গায় হেডওয়ার্ড কোনটা? এয়ার, তাই না? এয়ারটা কেমন? কুল। এয়ারটা কেমন? ফ্রেশ, ঠিক আছে? তো এখন আমরা যদি এইভাবে হেডওয়ার্ড গুলাকে বের করতে পারি তাহলে আমাদের জন্য ইংরেজি বোঝা অনেক সহজ হয়ে যাবে। আমরা জাস্ট পড়ে বুঝতে পারবো, আচ্ছা সকালবেলা হাঁটছে, বাতাসটা ছিল ফ্রেশ আর কুল, ওকে ফাইন। স্টাম্বল মানে সেটা আশকি খেয়ে গেছে বা আশ্চর্য হয়েছে। জন কিসের উপরে হয়েছে? ক্যাফের উপরে। ক্যাফেটা দেখতে কেমন? ক্যাফেটা হলো স্মল আর কোয়াইন। হ্যাঁ, এই যে আপনার পড়ার প্রসেসটা, ইংরেজির বাক্য, এটাকে বলে সেন্টেন্স অ্যানালাইসিস। আমাদের একটু পরে এই পার্টটা আছে, এটা আপনাদেরকে আমি দেখাবো। এই বিষয়টা যদি আপনি জানেন না, তখন আপনি ইংরেজি পড়া খুব মজা পাইবেন, যেটাকে আমরা বলি তৃপ্তি সহকারে ইংরেজি পড়া। এই তৃপ্তি সহকারে পড়তে গেলে প্রত্যেকটা বাক্যের অংশের ফাংশন বোঝা লাগবে, যেটা আসলে কেন বসছে, কোন পার্সপেক্টিভে, কোন পারপাসে বসছে। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় বলেন তো এখানে এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা আর ইয়া কোনটা, অবজেক্ট কোনটা? এই বাক্যটার মধ্যে দ্য সুইট অ্যারোমা অফ ফ্রেশলি ব্রুড কফি এন্টিড হিম ইনসাইড। Coffee. কফিটা কি এখানে? Subject. সাবজেক্ট। ভার্ব কোনটা? Enticed. উচ্চারণ হবে কি? এন্টিড, Enticed. এন্টাইজ। আচ্ছা, হিম ইনসাইড। তাহলে এখানে এখানে তাহলে এই কফিকে মডিফাই করছে কে? এই পুরো অংশটা, তাই না?
সুইট অ্যারোমা অফ ফ্রেশলি ব্রিড কফি। ওকে, আচ্ছা এরপরে হি নোটিসড অ্যান আর্লি ম্যান উইথ আ থিক গ্রে বিয়ার্ড শিপিং হিজ হট বেভারেজ কোয়াইটলি ইন আ কর্নার। এই জায়গার মধ্যে বলেন সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? ম্যান সাবজেক্ট। এখানে ম্যান সাবজেক্ট। বাকি আমরা একটু চেষ্টা করি, বাকিরা যারা আছি। হি হি, চমৎকার, হি হলো এখানে সাবজেক্ট। তারপরে নোটিসড, এটা হলো ভার্ব। হি নোটিসড হি নোটিসড, এখানে তো আসলে এল্ডারলি, কারণ হি নোটিসড ম্যান, এটা হলো অবজেক্ট, মানে অবজেক্ট আর কি। হি নোটিসড অ্যান এল্ডারলি ম্যান, এল্ডারলি হইতেছে এই ম্যানের মডিফায়ার। তারপরে উইথ আ থিক গ্রে বিয়ার্ড, অ্যাডজেক্টিভ না, মানে মডিফায়ার আর কি, ম্যানের মডিফায়ার। হ্যাঁ, আচ্ছা ম্যানের মডিফায়ার। উইথ আ থিক গ্রে বিয়ার্ড শিপিং হিজ হট বেভারেজ কোয়াইটলি ইন আ কর্নার। এই ম্যান দেখেন উইথ আ থিক গ্রে বিয়ার্ড, তারপরে এই ম্যানের যেই আপনার মডিফায়ার, এটা হচ্ছে বিয়ার্ড। এই বিয়ার্ডটা কেমন, গ্রে এবং হচ্ছে থিক কালার। তারপরে সে কি করতেছে, শিপিং হিজ হট বেভারেজ কোয়াইটলি ইন আ কর্নার। আচ্ছা ফাইন, তো এইভাবে যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, মডিফায়ার গুলোকে আলাদা করতে পারি, তখন আমাদের জন্য ইংরেজি বোঝা অনেক সহজ হবে। আমরা কি বুঝতে পারছি এই মডিফায়ারের ফাংশনটা? আমি আস্তে আস্তে আপনাদেরকে কেমব্রিজের প্যাসেজের দিকে নিয়ে যাব, এবং তখন আপনার কাছে খুব সহজ মনে হবে। ঠিক আছে, আমি আপনাকে এমন একটা কঠিন প্যাসেজ পড়াবো, বাক্য পড়াবো, আপনার কাছে খুব সহজ মনে হবে, যেটা আগে আপনার কাছে সহজ মনে হইতো না। ওকে, আমরা সামনে আগাই। আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে আমাদের বই এগুলো একদম ভাগ করে দিছে আর কি, খুব সহজ করে। এটা আমরা আলোচনা করলাম না, এক্সারসাইজ। আচ্ছা, আমরা এখানে একটা এক্সারসাইজের একটা লাইন শেষ করি। হ্যাঁ, ধরেন এই যে এই বাক্যের মধ্যে কোন ওয়ার্ডটাকে মডিফাই করা হয়েছে এই জায়গায়? এই বাক্যে আমি পড়ে শোনাই। ইন দ্য হার্ট অফ দ্য কোয়াইন্ট লিটল ভিলেজ there stood a tall ancient oak tree with roots sprouling. স্প্রাউলিং মানে হচ্ছে যে ছড়ায়া, জালের মতো ছড়ায় ইয়ে থাকে এরকম আর কি, হাত পা বিছিয়ে থাকে এরকম। স্প্রাউলিং অ্যাক্রস দ্য গ্রাউন্ড। এই জায়গার মধ্যে একটু দেখেন তো, মডিফায়ার কোন ওয়ার্ডটাকে মডিফায়ার করা হয়েছে নরমালি? হ্যাঁ ভিলেজ কে ভিলেজ কে বলতে পারবে? ওক ট্রি স্যার। ট্রি, চমৎকার, ট্রি। এই হইলো সেই শব্দ ট্রি, যাকে আরো আছে, সামনে আছে, আমি দেখাবো। এটা যদি প্রথমে আসছে এটা বলি ট্রি। এই ট্রিটা কি ট্রি? ওক ট্রি, তাই না? এই ওক ট্রিটা কেমন এনশিয়েন্ট, এটা কেমন টল, লম্বা। ঠিক আছে, দেয়ার স্টুড তো এটা ভার্ব। দেখেন এরপর এটা হলো পোস্ট মডিফায়ার উইথ কি, রুটস স্প্রাউলিং অ্যাক্রস দ্য গ্রাউন্ড। আচ্ছা এই জায়গায় মডিফায়ার কোনটা, এখান থেকে এখানে হেড ওয়ার্ড কোনটা? হেড ওয়ার্ড ভিলেজ। আচ্ছা ভিলেজ, ভিলেজটা কেমন লিটল, ভিলেজটা কেমন কোয়াইন্ট। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা সামনে আগাই, আমরা আর এখানে গেলাম না। আমরা আজকে ডিউ টাইমে ক্লাস শেষ করি। এটা হচ্ছে ক্লজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা আমাকে বলেন তো, এই যে বাক্যটা, হ্যাঁ, শি এনজয়স স্টোরিজ, এই বাক্যটা কি দিয়ে কিছু বোঝা যায়? শি না, স্যার। এনজয়স স্টোরিজ, সে স্টোরি এনজয় করে। বিকজ শি এনজয়স স্টোরি, কারণ সে স্টোরি এনজয় করে। এটা দিয়ে কি বিশেষ মানে এক্সাক্ট কোনো অর্থ বোঝা যায়? না স্যার। তাহলে এই জিনিসটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে তার অর্থটা কি করা যায় না, পরিপূর্ণ না। আর শি রিডস বুক, সে বই পড়ে, এটা কি অর্থ পরিপূর্ণ না? জি স্যার। এখন দুইটার একসাথে করে দেই, দেখেন একসাথে করে দিলে কি হলো, শি রিডস বুক বিকজ শি এনজয়স স্টোরিজ। এখন কি বাক্যটা অনেক সুন্দর হয়েছে না, অর্থবহ হয়েছে না, আরো বেশি সুন্দর হয়েছে না?
তো এই যে আমরা বাক্যটাকে বড় করলাম না, বলেন তো কি বলেন? আমরা কি বাক্যটাকে বড় করলাম না? আগে ছিল একটু, এখন আমরা কি করছি, আরো একটু অ্যাড করছি, লেজ লাগাইছি, বাক্যটা কি বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। ওকে, এভাবে আমরা মূলত বাক্য বড় করি। বড় করার উদ্দেশ্য হলো বাক্যটাকে আরো বেশি এক্সপ্লেইন করা, অর্থটাকে আরো বেশি অর্থপূর্ণ করা, আরো স্পেসিফাই করা। ওকে, আমাদের এই ক্লজটা খুব ভালো করে জানা লাগবে। ক্লজ না জানলে আপনি কিন্তু সেন্টেন্স সম্পর্কে কিন্তু মানে অর্থ বুঝবেন না। আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি যে সেন্টেন্স, এরপরে ক্লজ, এটাকে দুই ভাগ করছি, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, তারপর আবার সেটাকে আমরা কি করছি, আরো পার্টে ভাগ, সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট ভাগ করছি। ওকে, আচ্ছা আমরা সামনে যাই। আচ্ছা দেখেন, ডিপেন্ডেন্ট ক্লজে কিছু ফাংশন আছে, ক্যাটাগরি আছে, এগুলো আসলে জাস্ট রিডিং করলেই চলে, এটা আমি আলোচনা করব না, বইয়ের মধ্যে আছে। এই জায়গায় যদি একটু আমরা যাই, দেখেন এই যে কেমব্রিজের প্যাসেজের আমরা তথ্য নিয়ে আসছি। While exploring the dense forest, the adventurers discovered an ancient hidden temple. এই জায়গার মধ্যে ক্লজ কোনটা কোন ক্লজ? কে বলতে পারবে কোনটা কোন ক্লজ? while exploring the dense forest, sir, dependent. এই পর্যন্ত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? While exploring the dense forest, এটার কোনো, এটা আলাদাভাবে এটার কোনো কি বোঝা যায় না, বলেন তো? অর্থ বোঝা যায়? না স্যার। আলাদাভাবে কোন অর্থ বোঝা যায়? আচ্ছা, কিন্তু এটা এটা আলাদা অর্থ বোঝা যায় না। দ্য অ্যাডভেঞ্চারার্স ডিসকভার্ড, হ্যাঁ, কি আবিষ্কার করছে? একটা টেম্পল। টেম্পলটা কি? হিডেন এবং হচ্ছে এনশিয়েন্ট। আচ্ছা, এই জায়গায় ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট? এই অংশটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট, এই অংশটা একটু, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। এইখানে এইখানে এটা প্রথম স্যার, although the temple was covered in thick vines, the বাইন dependent. মানে হইলো আপনার ওই যে তরুলতা আছে না, যেগুলা দিয়া ওই যে ওয়ান কাইন্ড অফ লতা পাতা। লতা পাতা টাইপের আর কি, লতা পাতা। ওয়াইন মানে হচ্ছে লতা পাতা টাইপের, হ্যাঁ। টেম্পলটা লতা পাতা দিয়া ঠিক মানে চিকন তরুলতা দিয়া কভার ছিল। ইটস ম্যাজেস্টিক আর্কিটেকচার ওয়াজ স্টিল ভিজিবল, বাট কিন্তু এর যে আর্কিটেকচারটা এটা ভিজিবল ছিল। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ফাইন, ওকে। আমরা তাহলে একটু সামনে আগে কেমব্রিজের প্যাসেজ আসলাম। কেমব্রিজ 18 টেস্ট 1 প্যাসেজ 1। দেখেন এই যে সেন্টেন্সটা, ইন প্যারিস আরবান ফার্মার্স আর ট্রাইং আ সয়েল ফ্রি অ্যাপ্রোচ টু এগ্রিকালচার দ্যাট ইউজেস লেস স্পেস এন্ড ফিউয়ার রিসোর্সেস। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? কে বলতে পারবে? কে বলতে পারবে? In Paris, urban farmers are trying a soil-free approach to agriculture. Sir, agriculture পর্যন্ত independent, পরটুকু স্যার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, dependent. হ্যাঁ। তারপরে যে দ্যাট ইউজেস লেস, এর হচ্ছে আবার এরপরে when the remaining 2/3 of the vast open area are in production, 20 staff will harvest up to 1000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables every day. এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কোনটা কোন ক্লজ? কে বলতে পারবে? স্যার ওই when থেকে স্যার প্রোডাকশন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট, পরটুকু স্যার ডিপেন্ডেন্ট। এটা কে বলতেছে ইন্ডিপেন্ডেন্ট? কিভাবে হইলো? এর বাংলা যদি আমরা করি, বাংলা when the remaining 2/3 of the vast open area, মানে এই ভাস্ট ওপেন এরিয়ার 2/3 যেটা ফাঁকা আছে, এটা যদি প্রোডাকশনে যায়, প্রোডাকশনে গেলে কি হবে? এটা অর্থটা কি ইয়া করা যায়? ডিপেন্ডেন্ট প্রথমটা স্যার। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আর এই যে 20 স্টাফ উইল হারভেস্ট, আপনারা তো এই পর্যন্ত হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট, এটা অর্থবহ বাক্য। আচ্ছা, এরপর এটা দেখেন, এটা কিন্তু কেমব্রিজের প্যাসেজ থেকে নেওয়া, হ্যাঁ। এই যেটা
এই জায়গায় কি বলেন তো? এখানে একটা না আটটা। এখানে কি কে বলতে পারবে কোনটা কোন ক্লোজ? একজনের গিফট দিব, ওই যে ইন্টেলেকচুয়াল গিফট আর কি, প্রোগ্রামে অ্যাক্সেস দিব। দেখি এটা কে পারে। Produce grown using the soil-free method, on the other hand, which is relies solely on a small quantity of water enriched with organic nutrients pumped around a closed circuit of pipes, towers and trays, is produced up here and sold locally just down there. এই জায়গার মধ্যে কোনটা কোন ক্লজ কে বাই করতে পারবে? কে বলতে পারবে? Produce grown using this soil-free method. এটুক independent. আচ্ছা, একজন বলতেছে একটু ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তারপরে তারপরে কোনটুকু স্যার ওই প্রডিউস মেথড পর্যন্ত স্যার ডিপেন্ডেন্ট, কোনটুকু স্যার ইন্ডিপেন্ডেন্ট? তারপরে বাকিটা কি ইন্ডিপেন্ডেন্ট? এই বাকিটা ডিপেন্ডেন্ট, এরকম কিছু না? এরকম কিছু না। ইন্ডিপেন্ডেন্ট। দেখেন দেখেন আপনারা একটু ভালো করে বুঝেন। Dependent, sir. On the other hand, which relies solely on a small quantity of এখান water. থেকে শুরু করে এই পর্যন্ত হইলো ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছেন? হ্যাঁ, আর এই যে অংশটা আছে না, এই অংশ আর এই অংশ মিলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আপনাদেরকে বাক্যটাকে সুন্দর করে দেখাই। এটা যদি এমন হইতো তাহলে কেমন হতো দেখেন তো। এখন কি বুঝতে সহজ লাগে? দেখেন তো, produce grown using this soil free method is produced up here and sold locally just down there. এরপরে যদি বলে on the other hand which relies solely on a small quantity of water, এখন কি আপনাদের কাছে সহজ না বুঝা? জি জি ভাই, এবার সহজ তাহলে হয়েছে। কাহিনীটা কি হলো? কাহিনী হলো কি যে একটা ক্লজের মধ্যে আরেকটা ক্লজ ভিতরে ঢুকাইছে, বুঝছেন? এই জন্য আপনার কাছে অনেক কঠিন মনে হলো না অর্থটা? জাস্ট ইমাজিন করেন একজন মানুষ আইএলটিএস প্রস্তুতি নিচ্ছে, একজন স্টুডেন্ট, ঠিক আছে? এখন সে এমন একটা প্যাসেজ যদি পায়, সে কি অর্থ করতে পারবে? কি মনে হয় নরমাল স্টুডেন্ট? সম্ভব না ভাই। হ্যাঁ, তার মানে আমাদের কি এই আমরা যদি অর্থ না বুঝি তাহলে কি আমরা কোশ্চেন অ্যান্সার কারেক্ট করতে পারবো? কোন টিপস টেকনিক্স দিয়ে কি মানে এটা সম্ভব? অর্থ তো বোঝা লাগবে, তাই না? বুঝলে তখন টিপস টেকনিক্স কাজে লাগানো যায়, ভালোভাবে কাজে লাগানো যায়। এই জন্য আমরা যদি এরকম সেন্টেন্স অ্যানালাইজ মানে ভাগ করতে না পারি, কোনটা কোন ক্লোজ, এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সাবজেক্টের মডিফাই করছে কে, তাহলে কিন্তু আমরা কিন্তু অর্থ বুঝতে এটা এখন অনেক সহজ হলো না যখন আমরা এটাকে আলাদা করে ফেললাম। এখন অর্থ বোঝা অনেক সহজ না? এখন কি কঠিন মনে হয়? খুব সহজ না? আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন 5 নাম্বার বাক্যটা দেখি আমরা। দেখেন, প্রডিউস গ্রোন দিস ওয়ে typically sells at price that, while generally higher than those of classic intensive agriculture, are lower than soil-based organic growers. এখানে এই জায়গার মধ্যে ভেজাইল্লা বাক্য না? কি বলেন? এটা ভেজাইল্লা মনে হইতেছে না? প্রডিউস গ্রোন দিস ওয়ে টাইপিক্যালি বা টিপিক্যালি বলেন সেলস এট প্রাইস। এই যে দেখেন, এই যে এক প্রাইসটা আছে না, প্রাইসটাকে এক্সপ্লেন করছে এই থেকে এই পর্যন্ত। আপনারা কি বুঝতে পারছেন? এখানে হচ্ছে প্রডিউস গ্রোন দিস ওয়ে। হ্যাঁ, এই হচ্ছে প্রডিউস, এই অংশটা হলো এটার মডিফায়ার, ভার্ব হলো সেলস, এট প্রাইস হলো অবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা হলো সাবজেক্ট। আর এই যে অংশটা আছে না, এই যে দ্যাট ওয়াইল জেনারেলি হায়ার দ্যান, এটা হলো এই প্রাইসটাকে এক্সপ্লেইন করছে। এইভাবে যদি আমরা বাক্যটাকে আলাদা করতে পারি বিভিন্ন অংশ, তাহলে আমাদের জন্য বাক্য বুঝে অনেক সহজ। ওকে, আচ্ছা
আচ্ছা, একটা এক্সারসাইজ আমরা করি, হ্যাঁ, কি বলেন? এই জায়গার মধ্যে এটা একটা বাক্য, এটাও কেমব্রিজের একটা প্যাসেজের বাক্য। এইখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কে বলতে পারবে? Among the benefits are saving on energy cost, mitigating the risk Mitigating. of flood. Mitigating the risk of floods, making habitats for urban wildlife, tackling air pollution, and even growing food. এরপর আবার which can help cities adapt to the monumental problems they face, such as access to resources and lack of green space due to development. এই জায়গার মধ্যে ক্লজ কোনটা আর সেই ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব কোনটা, এটা কি আমরা আইডেন্টিফাই করতে পারবো কি? Among the benefits are saving on energy cost. Among the Cities টা কি benefits, সাবজেক্ট? কি কোনটা সাবজেক্ট? সিটিজ। কোনটা সাবজেক্ট? সিটিজ স্যার, এটা কি সাবজেক্ট হবে? সিটিস। জি স্যার। সিটিস কি সাবজেক্ট হয়? স্যার যে উপরে যতটুকু বর্ণনা আছে স্যার, এটা মানে সবগুলো তো স্যার সিটিটাকে রিলেট করে। আমরা আলাদা করে ফেলি, হ্যাঁ আমরা আলাদা করে ফেলি, এই একটা আলাদা। এখন দেখেন এখানে কি বলছে, among the benefits, হ্যাঁ, among the benefits are saving on energy cost, mitigating the risk of floods, making habitats for urban wildlife, tackling air pollution, and even growing food. এই সবগুলার বেনিফিট, এগুলা এই যে অংশগুলো আছে না, এনার্জি সেভিং কস্ট, এটা একটা হলো আপনার একটা clause, উপাদান, হ্যাঁ একটা উপাদান, ঠিক আছে। এরপরে হলো এই যে মিটিগেট দ্য রিস্ক অফ ফ্লাড, এটা একটা উপাদান। মনে করেন যে আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, এখানে মনে করেন আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, এরকম করে আমরা বিভিন্ন ইয়া করি না, মাল্টিপল কিছু এক্সপ্লেন করি না, এই হচ্ছে সেটা। এই যে বেনিফিট গুলা পাই সেভিং করা কোত্থেকে, সেটা হচ্ছে এনার্জি কস্ট থেকে সেভ হইলে, তারপর হইলো মিটিগেটিং দ্য রিস্ক, ফ্লাডের রিস্কটাকে মিটিগেট করে, তার এটার যে বেনিফিট, হ্যাঁ। এরপরে হলো ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট তৈরি করে যে বেনিফিট, এয়ার পলিউশন ট্যাকেল করে যে বেনিফিট, তারপর হচ্ছে ফুড গ্রো করে যে বেনিফিট। এই বেনিফিট গুলার মধ্যে এই বেনিফিট গুলা হুইচ ক্যান হেল্প সিটিজ, যেটা শহরকে কি করতে পারে, সহযোগিতা করতে পারে, অ্যাডপ্ট দ্য মনুমেন্টাল প্রবলেমস দে ফেস। এই যে অংশটা আছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা এই অংশটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ এটা, আর এই অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে সাবজেক্ট হচ্ছে বেনিফিটস আর সেভিং হচ্ছে ভার্ব, আর এইখান থেকে এইগুলো হচ্ছে অবজেক্ট, এই একটা এগুলাকে একসাথে আপনি কিছু একটা নাম দিতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখেন হুইচ ক্যান হেল্প সিটিজ, যেটা সিটিকে হেল্প করতে পারে, এইটা হচ্ছে মডিফায়ার, কিভাবে হেল্প করতে পারে, অ্যাডপ্ট দ্য মনুমেন্টাল প্রবলেম। সেই প্রবলেমগুলো আবার কি, যেমন হচ্ছে যে অ্যাসেস দ্য রিসোর্সেস, ল্যাক অফ গ্রিন অ্যাক্সেস টু রিসোর্স, ল্যাক অফ গ্রিন স্পেস টু ডেভেলপ। ওকে, তো আপনি যদি মানে বুঝতে পারেন যে এটা সাবজেক্ট, এটা বারবার এটা হচ্ছে অবজেক্ট, তখন আপনার মাথা ইয়ে হবে না, মানে আপনি ভয় পাবেন না, এটা তো অবজেক্ট, পুরাটাই হচ্ছে একটা করে কমা দিয়ে অ্যাড করে দিচ্ছে। ওকে, তারপরে হইলো যদি আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন যে এখানে হুইচ ক্যান হেল্প সিরিজ, এই পর্যন্ত হচ্ছে আপনার বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, আর বাকি পুরো অংশ হচ্ছে এক্স্যাক্টলি মডিফায়ার, অ্যাডপ্ট টু দ্য মনুমেন্টাল প্রবলেম দে ফেস। সেই প্রবলেম আবার কি, সেই প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে এই যে দেখেন এর প্রবলেমের কথা বলছে, প্রবলেমটা কি, অ্যাক্সেস টু রিসোর্সেস আর হচ্ছে ল্যাক অফ গ্রিন স্পেস। এই প্রবলেমটা কেন হয়, ডেভেলপমেন্টের কারণে। এই তো এই প্রবলেমটা কেমন, মনুমেন্টাল। বিষয়টা বুঝতে পারছেন? এইভাবে যদি আপনি কোশ্চেন করেন, বাক্যের বিভিন্ন অংশ আলাদা করতে পারেন, তখন আপনার কাছে বাক্যের অর্থ বুঝে একেবারে ওয়ান টু ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ফাইন, তাহলে আমরা এটাও আজকে আর আলোচনা করব না, বাকি জায়গায় বিস্তারিত দেখেন। তাহলে বাক্য আমরা কয় রকম পাইলাম, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স, এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডার। ওকে, যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি, অলদো শি ড্যান্স শি ডাজন্ট বাট দে বোথ এনজয় মিউজিক। এটা আমরা দেখলে বুঝবো যেগুলো বড় বড় বাক্য হয়। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রিডিউস ক্লজ। এটা আসলে আপনাদেরকে খুব প্যারা দিবে মাঝে মাঝে, বুঝছেন? রিডিউস ক্লজ এটা প্রচুর পাবেন কেমব্রিজের হচ্ছে প্যাসেজের মধ্যে, এবং আপনাকেও বিভিন্ন সময় ইউজ করতে হবে রিডিউস ক্লজ। ওকে, সাহিত্যের মান বাড়ানোর জন্য এটা করা হয়। যেমন দেখেন, ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই বাক্যটা কি আসলে এরকম ছিল? এরকম ছিল না।
এটাকে রিডিউস করা হয়েছে। ঢাকা এই যে লাইং অন দ্য ব্যাংক অফ দ্য বুড়িগঙ্গা, এই জায়গায় কিছু রিডিউস করে, সেটা কি ইজ। এটা ছিল, এই বাক্যটা ছিল এরকম, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে। কিন্তু এই যে অংশটা মডিফায়ার না, এটাকে আবার রিডিউস করে কি করছে, লাইং অন দ্য ব্যাংক অফ দ্য বুড়িগঙ্গা। আসলে ছিল কি ঢাকা হুইচ লাইজ অন দ্য ব্যাংক অফ দ্য বুড়িগঙ্গা। এই হুইচ লাইজ আছে না, এই জিনিসটাকে আপনার রিডিউস করে সরাসরি তারা আইএনজি যুক্ত করে লাইজ করে। দেখেন, the phosphorus isolated in 1669 by a German alchemist was used to manufacture fire lighting device. তাহলে এই জায়গায় এই যে এই অংশটা, এটা হলো একটা মডিফায়ার, হ্যাঁ, বা এটাকে আমরা অ্যাপোজিটিভও বলতে পারি, এটা একটা মডিফায়ার। কিন্তু এখানে কিন্তু রিডিউস করা হয়েছে। কি রিডিউস করা হয়েছে? ফসফরাস দ্যাট ওয়াজ আইসোলেটেড। ফসফরাস এখানে ছিল দ্যাট ওয়াজ আইসোলেটেড, হ্যাঁ। তারপরে হলো ইন 1669 was a German by a German alchemist। তারপরে এই পর্যন্ত থেকে আপনার হলো যে বাক্যের মূল বাক্যটা শুরু হয়েছে। এখানে ফসফরাস হচ্ছে ভার্ব, সাবজেক্ট, আর এটার হচ্ছে ভার্ব হলো ওয়াজ, আর বাকি অংশটা অবজেক্ট। এই যে অংশটা আলাদা একটা বাক্য, যেটাকে মডিফাই করা হয়েছে, ফসফরাসকে মডিফাই করার জন্য ইউজ করা হয়েছে, কিন্তু এখানে দ্যাট ওয়াজ এই শব্দটা বাদ দিয়া শুধুমাত্র আইসোলেটেড বসাই দিছে। এরকম ধরনের রিডিউস ক্লজ আপনারা প্রায় পাবেন এমনি যে প্যাসেজ পড়তে গেলে, হ্যাঁ। এগুলা রিডিউস করার কিছু প্রসেস আছে, যেমন দেখেন এই যে দ্য গার্ল ওয়ারিং আ রেড ড্রেস ইজ মাই সিস্টার। এখন এই যে গার্ল ওয়ারিং আ রেড ড্রেস, এটা ছিল কি দ্য গার্ল হু ইজ ওয়ারিং আ রেড ড্রেস। এরকম কিছু বিষয় আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আর আলোচনা করলাম না, এগুলো পড়লেই বুঝবেন। আমরা চলে যাব এখন দেখেন, এই একটা এক্সাম্পল দিলাম, এটাও কেমব্রিজ 18 রুফটপস কভার্ড উইথ গ্রাস, ভেজিটেবল গার্ডেন্স এন্ড lush foliage are now a common sight in many cities around the world। এই জায়গায় এই যে কভার্ড, রুফটপ কি নিজে নিজে কভার্ড হতে পারে? এটাকে নিজে নিজে ঢেকে যেতে পারে? কি বলে? এই জায়গার মধ্যে বিষয়টা ছিল আপনার এই জায়গার মধ্যে রিডিউস করা হয়েছে, বুঝতে পারছেন? বিষয়টা ছিল রুফটপ দ্যাট আর কভার্ড, এখানে দ্যাট আরটাকে কি করা হয়েছে? রিডিউস করা হয়েছে, বুঝছেন? এই হইলো বিষয়। এরকম আপনি প্রচুর এক্সাম্পল পাবেন। এটা আমরা কেন রাখছি? কারণ ইংরেজি পড়ে অর্থ বুঝতে গেলে আপনার সেন্টেন্সের এই ফাংশন গুলো সম্পর্কে জানতে হবে, ওকে? আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো আমরা আর আজকে আলোচনা করলাম না, আমরা এটা বই রিডিং করলে বুঝবো। আমরা এখন যাব সেন্টেন্স কিভাবে অ্যানালাইসিস করবেন। অলরেডি আমরা এই পর্যন্ত পড়তে পড়তে অ্যানালাইসিসের বিষয়গুলো সম্পর্কে জানছি, হ্যাঁ। আজকে এখন আমরা একটু ডিপ লেভেলে জানবো সেন্টেন্স কিভাবে অ্যানালাইসিস করবে। এখন আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। মানে আপনি যদি দেখা যাচ্ছে না নাকি, আপনি যদি মানে এই সেন্টেন্সের এই বিষয়গুলো সম্পর্কে জানেন, অ্যানালাইসিস করা জানেন, তখন আপনার জন্য অনেক সহজ হবে, অনেক সহজ হবে। আর অ্যানালাইসিস করা না জানলে কিন্তু মানে মানে আপনি ইংরেজি পড়ে আসলে মজাই পাবেন না, বুঝছেন, এবং আপনার কাছে কঠিন মনে হয়, ওকে। আমরা যদি একটু দেখতে চাই কিভাবে সেন্টেন্স অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, বুঝি, তাহলে কি কি বিষয় আসবে সেটা একটু আমরা খেয়াল করি। একটা বাক্যের মধ্যে কি কি উপাদান থাকতে পারে সেটাকে আমাদের জানা লাগে। একটা বাক্য হইতে গেলে উপাদান লাগবে না? যেমন বাক্যের সাবজেক্ট লাগে, তো সাবজেক্ট কিভাবে আপনি বুঝবেন সাবজেক্ট কোনটা? আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কে বা কার দিয়ে, তাহলে সাবজেক্ট খুঁজে পাবেন। বাক্যের মধ্যে আপনি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি পাবেন, যেমন ওই যে আমরা এর আগের ক্লাসে পড়ছি অলওয়েজ, অফেন, সামটাইমস, এগুলো। বাক্যের মধ্যে ভার্ব তো অবশ্যই থাকবে, কারণ ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ। তো বাক্যের মধ্যে অ্যাকশন ওয়ার্ডটা হলো ভার্ব, হ্যাঁ। মানে আপনি যদি ওই যে সাবজেক্টে প্রশ্ন করেন যে সাবজেক্টের অ্যাকশন কি, তাহলে সেটা হচ্ছে ভার্ব, ওকে। বাক্যের অবজেক্ট হচ্ছে অ্যাকশন রিসিভার, যে অ্যাকশন রিসিভ করে সে হইলো আপনার অবজেক্ট, যে অ্যাকশন রিসিভ করে, হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট। যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে, তাহলে অবজেক্ট পাবেন। ডিরেকশন, বাক্যের মধ্যে আপনি ডিরেকশন পাবেন, মানে কাজটা কোন দিকে হইতেছে, কোত্থেকে হইতেছে, সেটা হলো ডিরেকশন। এরপর হচ্ছে ম্যানার, কাজটা কিভাবে হচ্ছে, কার সাথে হচ্ছে, সেটা হচ্ছে ম্যানার। আর পজিশন বা লোকেশন, এই যে বাক্য মানে কাজটা হইতেছে, এটা একটা পজিশন বা লোকেশন থাকতে পারে, হ্যাঁ। যেমন আপনি মনে করেন যে ভাত খাইতেছেন, ভাত কোথায় বসে খাইতেছেন, হোটেলে বসে, বাসায় বসে, না কোথায় বসে, লোকেশন। এরপরে টাইমের ইস্যু আসবে বাক্যের মধ্যে, টাইম, হ্যাঁ, কখন দিয়ে প্রশ্ন করে টাইম পাবেন। আরেকটা হচ্ছে রিজন,
আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কেন, তখন আমরা রিজন পাবেন। এই যে এখানে 9টা উপাদান দিচ্ছি না, এই 9টা উপাদান দিয়েই মূলত বাক্য তৈরি হয়। এছাড়াও আরো বাড়াইলে 12টা উপাদান হয়। এটা আমরা বাংলায় আইএলটিএস রাইটিং এর ফুল কোর্স বইয়ের মধ্যে লিখছি। তো আমাদেরকে জানতে হবে যে বাক্যের এই 9টা উপাদান আসলে কি কি। যদি আমি জানি, তখন আমার জন্য আসলে বাক্য অ্যানালাইসিস করা বা সেন্টেন্স অ্যানালাইসিস করা সহজ হবে। ওকে, তো এই হলো স্ট্রাকচার। এখন যদি আমরা একটু একটু দেখি, সবচেয়ে সহজটা দেখে এরপর আমরা কেমব্রিজের ওয়ার্ড এসে যাব। জন অফেন drives his car to the store carefully in the front row in the mornings to buy fresh bread. এই জায়গায় ভার্ব কোনটা, কে বলতে পারবে? ড্রাইভ। ভার্ব হচ্ছে ড্রাইভস, তাই না? তাইলে জনের অ্যাকশন কি বলেন তো? জনের কাজ কি? জন ড্রাইভ করে, তাই না? আচ্ছা, ড্রাইভটা কে করে? জন করে। এটা হলো সাবজেক্ট, রাইট? এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এখন জন যে ড্রাইভ করে, গাড়ি চালায়, এই গাড়ি চালানোটা ফ্রিকোয়েন্সি কেমন? মানে সে ডেইলি চালায় না মাঝে মাঝে চালায়, কেমন চালায়? ফ্রিকোয়েন্সি মানে হলো এটার মাত্রা, পরিমাণ। তাহলে কি এর কি এই যে অফেন, তাই না? সে মাঝে মাঝে চালায়, তাই না? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন জন কি চালায় বলেন তো? জন যে ড্রাইভ করে, কি ড্রাইভ করে? গাড়ি চালায়। অ্যাকশন রিসিভার গাড়ি চালায়, তাহলে কার? এটা হলো কি অবজেক্ট, তাই না? এখন জন গাড়িটা কোন দিকে চালায়? কোন দিকে চালায় দোকানের গাড়িটা? দিকে। সে দোকানের দিকে চালায়, তাই না? এটা হচ্ছে আপনার ডিরেকশন। সে গাড়িটা মানে স্টোরের দিকে চালায়, এটা সে কিভাবে, মানে তার চালানোর ম্যানারটা কেমন, কিভাবে চালায়? খুব কেয়ারফুলি চালায়, মানে কেয়ারফুলি চালায়, তাই না? এটা হচ্ছে আপনার, একে বলা হচ্ছে ম্যানার। তারপরে হলো ইন দা ফ্রন্ট রো, তারপর হলো ইন দা মর্নিং, কখন চালায়? সকালবেলা চালায়, যেটা চাই। কেন চালায়? পারপাস কি? পারপাস হচ্ছে রিজন। সে ফ্রেশ ব্রেড কেনার জন্য গাড়ি চালায়। বুঝতে পারছি? তো এইভাবে যদি আপনি সেন্টেন্সের উপাদানগুলো ভালো করে বুঝেন, তখন আপনার জন্য হচ্ছে সহজ হবে। আর ওনার পজিশনটা হচ্ছে ফ্রন্ট রো, এটা হচ্ছে পজিশন। যে উনি মানে ফ্রন্ট রোতে বৈশা আপনার হচ্ছে গাড়ি চালায়। ওকে, এটা হচ্ছে পজিশন বা লোকেশন, আর কি পজিশন বলা যেতে পারে। তো এইভাবে যদি আপনি বাক্যটা সুন্দর করে বুঝতে পারেন, তাহলে আপনি মানে কেমব্রিজের প্যাসেজ বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা এখানে আর গেলাম না, আমরা এই জায়গায় গেলাম। কেমব্রিজ 16 এর একটা প্যাসেজের লাইন। এখানে ভার্ব কোনটা, কে বলতে পারবে? আমি পড়ে শোনাই। এ ক্যালকুলেটেড মুভ বাই আ মেল বিয়ার ইনভলভ রানিং এন্ড জাম্পিং অন টু barrels in an attempt to get a photographer standing on a platform 4 meters high. অ্যাটেম্প। বলেন, এই জায়গায় সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা, কে বলতে পারবে? বলতে পারলে পুরস্কার আছে, যেটা রাইট হবে তাকে পুরস্কার দেওয়া হবে। কে বলতে পারবে? একজন বলছে মেল বিয়ার, তাই না? আর কোন আছে? ভার্ব স্যার অ্যাটেম্প। অ্যাটেম্পট, তার মানে এখানে ক্লজ কোনটা? কোন ক্লজ? Get verb. হুম? Get verb. আচ্ছা দেখেন, এই ক্যালকুলেটেড মুভ বাই এ মেল বিয়ার ইনভলভ রানিং এন্ড জাম্পিং অন টু barrels, এই পর্যন্ত হলো একটা ক্লজ। তারপর ইন অ্যাটেম্প টু গেট আ ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন আরেকটা ক্লজ। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে এটার অর্থ কি বাক্যের? তাইলে তো মোটামুটি আমরা হইলাম। কেউ কি বলতে পারবে এটার অর্থ কি?
এনিওয়ান? এটার বাক্যের অর্থটা কি কেউ বলতে পারবে? আচ্ছা, আমি আপনাদেরকে সহযোগিতা করি, তাহলে আমাদের আরো সহজ হয় বোঝা। দেখেন, এই ক্যালকুলেটেড মুভ বাই এ মেল বিয়ার, এখানে আসলে সাবজেক্ট হচ্ছে মুভ। এর সাবজেক্ট হচ্ছে কি? মুভ। এই মুভটা কেমন? ক্যালকুলেটেড। এই মুভটা কেমন? ক্যালকুলেটেড, মানে একদম পুরা মাপ মতো একটা মুভ। মুভ, ঠিক আছে? এই মুভটা কে দিছে? একটা মেল বিয়ার। কার দ্বারা মুভ দিচ্ছে? মেল বিয়ার, বাট মেল বিয়ারটা এখানে সাবজেক্ট না। এই মুভের এই যে ইনভলভ, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? রানিং এন্ড জাম্পিং, এটা হচ্ছে আপনার মানে অবজেক্ট। অন টু ব্যারেলস, ব্যারেলের উপরে। আচ্ছা, কেন এই মুভটা কেন? কারণ হচ্ছে একটা অ্যাটেম, একটা প্রচেষ্টার জন্য, সেই প্রচেষ্টাটা কি? টু গেট আ ফটোগ্রাফার, একটা ফটোগ্রাফারকে ধরার জন্য এই সে একটা মুভ, মানে ধরেন একটা বডি, একটা কি বলে মুভ বলতে যেটা বুঝে আমরা, যে সে নিজেকে নড়াচড়া করাইছে। কিভাবে? মানে সে নড়াচড়াটা কেমন? রানিং এন্ড জাম্পিং, দৌড়াইছে, জাম্প দিছে। স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম 4 মিটার হাই, এইখানে ক্লজটাকে রিডিউস করা হয়েছে। এই ফটোগ্রাফার এখানে হয়তো হু ওয়াজ স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম 4 মিটার হাই, এই জায়গায় ক্লজটা রিডিউস করা হয়েছে। এটা একটা ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, এই থেকে এই পর্যন্ত। যে ক্লজটাকে রিডিউস করা হয়েছে হু ওয়াজ স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম। আর এখানে ভার্ব হচ্ছে মুভ, এ ক্যালকুলেটেড মুভ, মানে একটা ধরেন গতিশীল কোন একটা অ্যাকশন। এটা কে নিছে? মেল পোলার বিয়ার। এই মুভটা কেমন? মানে এটার সাথে কি ইনভলভ? রানিং এন্ড জাম্পিং। কিসের উপরে? ব্যারেলের উপরে। মানে এটার পারপাস কি? মুভটার পারপাস কি? পারপাস হইলো একটা ফটোগ্রাফারকে সে ধরতে চায়। ফটোগ্রাফারটা কোথায় আছে? ফটোগ্রাফারটা একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়ায় আছে, দাঁড়ায় ছিল, ঠিক আছে? যেটা 4 মিটার হাই। এবার বাক্যের অর্থ বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে বইয়ের মধ্যে, আপনারা দেখেন। এখন আমরা গুরুত্বপূর্ণ জায়গায় যাব। এখানে আমাদের সেশনের কি অবস্থা? আচ্ছা, অনেকেই আছে, থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমরা যাব, সেটা হইলো যে ইংরেজি পড়ে অর্থ বোঝার কৌশল। হ্যাঁ, আজকে আমাদের সেশনটা একটু বড় হবে, 10 মিনিট আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখেন, ইংরেজি পড়ে অর্থ বুঝতে যদি আমরা চাই, তাহলে এই যে এতক্ষণ যা পড়ছি না, এই পুরা পড়াটা এখন আমরা কাজে লাগাবো। মানে এতক্ষণ যা পড়লাম, এটার অ্যাকশন হচ্ছে এখন কাজে লাগবে। তাহলে আমাদের আগে জানতে হবে ইংরেজি এবং বাংলা বাক্যের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে? ইংরেজি এবং বাংলা বাক্যের মধ্যে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, সেই পার্থক্যটা হইলো যে ইংরেজি বাক্য হইলো সাবজেক্ট ভার্ব প্যাটার্ন ফলো করে, বাংলা বাক্য হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব প্যাটার্ন ফলো করে। আমরা প্রথম ক্লাসের মধ্যে বলছিলাম। হ্যাঁ, আমাদের ব্রেন কিভাবে বুঝে ইংরেজি, একটু 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 এটা একটু বুঝাই দেয়, নইলে আপনাদের আবার হবে না। দেখেন, সাবজেক্ট ভার্ব, তারপর হলো অবজেক্ট। হ্যাঁ, যেমন আমি, সুন্দর করে লিখি, আমি লিখলাম হচ্ছে আই ইট রাইস। এটা বাংলা কি? আমি ভাত খাই, তাই না? এখন আমি হইলো সাবজেক্ট, ভাত মানে কি? এটা অবজেক্ট না? খাই মানে কি? ভার্ব না? দেখেন, তাহলে ইংরেজি বাক্যের প্যাটার্নটা হইলো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, আর বাংলা বাক্যের প্যাটার্ন হলো সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমরা যখন ইংরেজি পড়ে বাংলা বুঝতে চাই, তখন আমাদের ব্রেন কি করে? আমাদের ব্রেন তখন কি করতে হয়? আমাদের ব্রেনকে তখন রিস্ট্রাকচার করতে হয়। রিস্ট্রাকচার করে এটাকে এইভাবে আনার পর তারপর অর্থ বোঝা লাগে। এই জন্যই আমরা ইংরেজি পড়ার সাথে সাথে বাংলা বুঝতে পারি না। এটা আমাদের ভাষাগত একটা পার্থক্য, এটাই সমস্যা। সমস্যা বলাটা আসলে উচিত না। বাংলা ভাষাকে আমরা মানে অন্তর দিয়ে ভালোবাসি, সমস্যা বলা উচিত না। বিষয়টা হলো যে এটা আমাদের বাংলা ভাষা সৌন্দর্য, ইংরেজি ভাষার প্রবলেম। আচ্ছা, আমি যদি এটা উর্দুতে কনভার্ট করি বা হিন্দিতে, এটা হিন্দি কি হবে? আমি ভাত খাই, এটা হিন্দি কি হবে? ভাত মানে তো ভাত, তাই না? নাকি খাতা হু, এরকম কিছু?
আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যালো, বুঝতে জি স্যার, পারতেছেন? এটা কি বুঝতে ঠিক আছে? পারছি। মে ভাত খাতা হু। ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন, এখানে কি কোনো পার্থক্য আছে? মে মানে হচ্ছে সাবজেক্ট, ভাত মানে অবজেক্ট, আর খাতাও মানে ভার্ব। তার মানে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আপনি হিন্দি বা উর্দু এই দুইটা ভাষা শুনে যতটুক বাংলা বুঝবেন, আপনি কিন্তু ইংরেজি শুনে অতটুক বাংলা বুঝবেন না, বুঝবেন? হুম, কি বলেন, বুঝবেন? বুঝবেন না, কেন বুঝবেন না? এই স্ট্রাকচারাল পার্থক্য। হ্যাঁ, আচ্ছা আমরা একটু সামনে যাই। আহ দেখেন, এই একটা ব্যাপার। তো আমাদের কি করতে হবে? অনেক বেশি চর্চা করতে হবে। চর্চা করতে করতে পরে আমাদের ব্রেনের মধ্যে একটা প্যাটার্ন হয়ে যাবে, তখন নেটিভ স্পিকারদের মতো ইংরেজি পড়ে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা এরপর আরেকটা বিষয় হলো যে অক্সিলারি ভার্বের ভূমিকা বাংলা বাক্যে নাই। ঠিক আছে, যেমন আই এম এ স্টুডেন্ট, এটা আমরা বাংলায় কখনো বলি না আমি হই একজন স্টুডেন্ট, তাই না? কখনো বলি না। আমরা নর্মালি কি করি? বলে আমি একজন ছাত্র। এই যে অক্সিলারি ভার্বটা, এটা বাংলা বাক্যে কোনো রোল নাই। এরপর হচ্ছে ইংরেজি বাক্যে যেমন নাউন বা প্রোনাউন আগে প্রিপজিশন বসে, বাংলা বাক্যে বলে পোস্ট পজিশন। বাংলা বাক্যে কোনো প্রিপজিশন নাই, বাংলা বাক্যে বলে পোস্ট পজিশন। কেমন দেখেন, আই পুট দ্য গ্লাস অন দ্য টেবিল, উচ্চারণ হবে টেবল। যারা ওই ফনেটিক্স এর উপরে গুরুত্ব দেয় তারা বলবে আই পুট দ্য গ্লাস অন দ্য টেবল। এনিওয়ে, আমি একটু ইনফর্মাল হতে ক্লাস নিই, তো এই জন্য আমার উচ্চারণ নিয়ে আমি খুব বেশি একটা ইয়ে করি না। দেখেন তাহলে এটা ইংরেজি হলো আই, মানে হি পুট রেখেছিল দ্য গ্লাস অন দ্য টেবল, মানে সে টেবিলের উপরে গ্লাস রেখেছিল বা রাখলো বা রেখেছিল, এরকমই হবে আর কি। সে গ্লাসটি টেবিলে রাখলো বা টেবিলের উপর রাখলো। দেখেন, এই যে টেবিলের উপর, এটা কি? টেবিলের উপর, এটা কিন্তু ইংরেজি বাক্যে অন কই বসছে? আগে বসছে না? টেবিলের আগে প্রিপজিশন। আর বাংলায় কই বসছে? দেখেন এই টেবিলের উপর, টেবিলের পরে বসছে না? এরকম একটা পার্থক্য আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা এটা বইয়ের মধ্যে আছে, পড়ে নিলে বুঝবেন, এটা নিয়ে আমরা আলোচনা করলাম না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই পার্থক্যটা, সেটা হইলো এ মলিকুল ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ আ সাবস্টেন্স। এখন আপনি যদি এটা বাংলা করতে যান, তাহলে বাংলা শুরু করতে হবে, এই সাবজেক্ট তো সাবজেক্টই থাকে, তাহলে এই মলিকুল একটা অণু। এখন আপনাকে কি করতে হবে? অবজেক্ট আনতে হবে। অবজেক্ট কে এখানে? অবজেক্ট কে এই জায়গায়? পুরোটা অবজেক্ট না? সাবস্টেন্স, এর সাবস্টেন্স। পুরোটা দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এ সাবস্টেন্স না? যখন আপনি বাংলা করতে যাবেন, যে মানে মানে যে সবচেয়ে দূরে, সাবজেক্ট থেকে যে সবচেয়ে দূরে, সে বাংলা বাক্যে সাবজেক্ট কি হবে? সবচেয়ে আগে আসবে না? সবচেয়ে আগে আসবে। বিষয়টা বুঝছেন? সবচেয়ে আগে আসবে। এই কারণে আমাদের ইংরেজি বুঝতে কষ্ট হয়। আমরা আমরা কিন্তু আমাদের ব্রেন ইংরেজি বুঝে কিভাবে জানেন? আক্ষরিক অনুবাদ করে বুঝে। যেমন আমি যখন পড়ি এ মলিকুল, আমাদের ব্রেন তখন ট্রান্সলেট করে ফেলে একটি অণু, ইজ মানে হয়, দা স্মলেস্ট সবচেয়ে ছোট, পার্টিকেল মানে কণা, অফ এ সাবস্টেন্স একটা বস্তু বা সাবস্টেন্সের পদার্থে। আমাদের ব্রেন অনুবাদ করে হচ্ছে আক্ষরিক, তারপরে আবার ব্রেন সেটাকে আবার কি করে? রিস্ট্রাকচার করে অর্থ বুঝে। এই কারণেই আমাদের ইংরেজি পড়ার সাথে সাথে আমরা বাংলা অর্থ বুঝতে পারি না। আমাদেরকে এই জন্য একটা নতুন পদ্ধতি ফলো করতে হবে, সেটাকে বলে চাঙ্কিং। এখন আমরা সেই চাঙ্কিং প্রসেস সম্পর্কে জানবো। চাঙ্কিং, চাঙ্কিং মানে হলো ছোট ছোট অংশে ভাগ করা, এটাকে বলে চাঙ্কিং। ছোট ছোট অংশে ভাগ করা, চাঙ্ক। ঠিক আছে, আমরা যদি ইংরেজি পড়া সাথে সাথে অর্থ বুঝতে চাই, তাহলে আমাদের একটা ছোট ছোট অংশে ভাগ করতে হবে, করে ওই অংশের অনুবাদ আমাদের ব্রেনে হবে। তারপরে আমরা একটু পড়বো, ওই অংশের অনুবাদ হবে আরেকটু, এরকম করে আমাদের চাঙ্কিং মানে আমাদের অর্থ বুঝতে হবে। এছাড়া আমরা কখনোই ডাইরেক্ট নেটিভদের মতো অর্থ বুঝতে পারবো না। ওকে, এখন সবচেয়ে ছোট চাঙ্ক হইলো ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করা, সবচেয়ে ছোট চাঙ্ক। যেমন ট্রিজ are very important because they give us fresh air to breathe, shade to cool down, and homes for many animals. এটা আক্ষরিক অনুবাদ, মানে একটা একটা করে। যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল তাদের জন্য এই পদ্ধতি। কিন্তু কিন্তু এভাবে পড়লে তারা আমরা দ্রুত অর্থ বুঝবো না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? দেখেন, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, এই পর্যন্ত পড়ে যদি আমি থামি, তাহলে আমাদের ব্রেন কি পড়ার সাথে সাথে অর্থটা বুঝতে হবে না? গাছ অনেক গুরুত্বপূর্ণ।
এই পর্যন্ত পরে আপনি থামবেন, থামার পর আপনার ব্রেনের মধ্যে ট্রান্সলেট হয়ে যাবে গাছ অনেক গুরুত্বপূর্ণ। এরপরে বিকজ এখানে থামলেন কারণ এটা একটা ক্লজের শুরু, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু। কেন গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন, কেন গাছ অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন দে গিভস আস, তারা আমাদেরকে দেয়। এই পর্যন্ত পরে একটু পজ দিবেন, পজ মানে একটু ব্রেনকে একটু পজ দিবেন, থামবেন। তারপরে এখানে প্রশ্ন করতে পারেন কি দেয় গাছ, আমাদের কি দেয়? গাছ আমাদের ফ্রেশ এয়ার দেয়, টু ব্রিথ, শ্বাস নেওয়ার জন্য আমাদেরকে বিশুদ্ধ বাতাস দেয়। এরপরে আপনি পজ দিবেন, তারপরে আবার পড়বেন শেড টু কুল ডাউন, শীতল হওয়ার জন্য ছায়া দেয়। তারপর আবার একটু পজ দিবেন, এন্ড হোমস ফর মেনি অ্যানিমালস, অনেক প্রাণীদের জন্য বাড়ি, বাড়ি দেয় বা বাড়ির ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, গাছে অনেক প্রাণী থাকে। তো এইভাবে যদি আপনি পড়েন তাহলে সাবলীল ভাবে আপনার অর্থ দাঁড়াবে গাছ খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা আমাদের শ্বাস নেওয়ার জন্য ফ্রেশ বাতাস দেয়, শীতল হওয়ার জন্য ছায়া দেবে, অনেক প্রাণীদের আবাসস্থল। ওকে, এইভাবে যদি পুরো বাক্যটা পড়েন যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ অনেক গুরুত্বপূর্ণ, বিকজ, এই বিকজ হচ্ছে একটা উত্তর, একটা উত্তরের জায়গা, একটা উত্তরের হচ্ছে মানে খুঁটি। বিকজ কেন, কেন গাছ ইম্পর্টেন্ট? কারণ তারা আমাদেরকে দেয়, তারা আমাদেরকে কি দেয়? ফ্রেশ এয়ার দেয়, মানে ব্রিথিং এর জন্য। হ্যাঁ, এরপরে এখানে কমা দেওয়া আছে, কমা মানে থামতে বলছে, শেড টু কুল ডাউন, তারপরে আবার দেওয়া আছে হোমস ফর মেনি অ্যানিমালস। তার মানে কি? এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে চাঙ্কিং করে পড়ি তাহলে আমরা নেটিভদের মতো পড়ার সাথে সাথে অর্থ বুঝতে পারবো। আচ্ছা দেখেন, এখানে একটা এক্সারসাইজ আমরা রাখছি। আপনি কিন্তু ইংরেজিতে দুর্বল হইলে আপনি শুরুতেই এরকম চাঙ্কিং করে পড়তে পারবেন না, তাই না? আপনাকে সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টটা কি দেখেন, এই যে একটা প্যারাগ্রাফ, deforestation happens when many reasons, for many reasons. Sometimes people cut down trees to clear land for farms or to build houses and roads. This can cause problems. When trees are gone, the land can turn into a desert and it becomes hard for plants to grow there. আচ্ছা দেখেন, এই যে প্যাসেজটা বা প্যারাগ্রাফটা, এটা যদি আমরা পড়তে চাই ভেঙে ভেঙে, তখন সেটার পদ্ধতি কি হবে? ডেফরেস্টেশন হ্যাপেন্স, বন উজাড় হয়, ফর মেনি রিজনস, নানা কারণে। আপনি যদি এভাবে পড়েন ডেফরেস্টেশন হ্যাপেন্স, একটু পরে পরে পজ নিবেন, আপনার ব্রেনে ট্রান্সলেট হয়ে যাবে কি? বন উজাড় হয়। আমি কি বুঝতে পারছি? একটু পড়ার পরে, মানে আপনি একটু পড়ার পরে যদি থামেন, এইখানে থামেন, আপনার ব্রেনের উপর ট্রান্সলেট হবে বন উজাড় হয়। তারপরে পড়লেন ফর মেনি রিজনস, আপনার ব্রেনে ট্রান্সলেট হবে নানা কারণে। আপনি যদি ডাইরেক্ট একসাথে পুরোটা পড়ে ফেলেন, আপনি হয়তোবা পুরো অর্থটা বোধগম্য নাও হইতে পারে। এই জন্য ভেঙে ভেঙে পড়তে হবে। এরপরে দেখেন সামটাইমস, মাঝে মাঝে, পিপল কাট ডাউন ট্রিজ, মানুষ গাছ কেটে ফেলে, হ্যাঁ, টু ক্লিয়ার ল্যান্ডস ফর ফার্মস, ফার্ম মানে চাষাবাদ করার, ফার্মের খামারের জন্য জমি খালি করে ফেলে বা ইয়ে করে ফেলে, অর টু বিল্ড হাউস এন্ড রোড, রোড বা বাড়ি বিল্ড করার জন্য, তৈরি করার জন্য। একটু চিন্তা করে দেখেন, আমি আপনাদের বুঝতে চাই, আমার উদ্দেশ্য বুঝানো, পড়ার বিষয়টা তো আপনার নিজের কাছে, যেহেতু এটার উপরে বই আছে, রিসোর্স আছে, আপনি জাস্ট বই দেখে পড়লে চলবে। দেখেন, আপনি যদি সরাসরি ডাইরেক্ট পড়তে যান, সামটাইমস পিপল কাট ডাউন ট্রিজ টু ক্লিয়ার ল্যান্ড ফর ফার্মস অর টু বিল্ড হাউসেস এন্ড রোড, আপনি কি অর্থ বুঝতে পারবেন ডাইরেক্ট পড়ার সাথে সাথে? কি মনে হয় এই যে লাইনটা বাংলার মতো যদি টাস টাস করে পড়ে ফেলেন, আপনি কি অর্থটা বুঝবেন? কি মনে হয়? একদম ডাইরেক্ট মনে করেন একটু পড়ে ফেলেন বাংলার মতো টাস করে, কোনো পজ নাই, কিচ্ছু নাই। Sometimes people cut down trees to clear land for farms and to build houses and roads. আপনার কাছে কি মনে হয়, আপনি কি অর্থ বুঝতে পারবেন ক্লিয়ারলি? কি মনে হয় আপনাদের কাছে, এখানে যারা আছেন? কি আছে মাশাআল্লাহ, কি মনে হয়? সহজ গুলো তো স্যার বুঝতে পারি, কিন্তু স্যার কঠিন গুলো দিলে আর বুঝতে পারি না। কেন? কারণ হইলো আপনাকে এইভাবে চাঙ্কিং করে করে পড়তে হবে, কারণ আপনার ব্রেন তো ট্রান্সলেট করে, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেটরের মতো। আপনি তো চাইলেই তো আপনি আসলে ইংরেজি বাক্য পুরোটা পড়ে বাংলার মতো অর্থ বুঝবেন না, কারণ হলো বাক্যের স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। আমাদের ব্রেনের মধ্যে বাংলা সেট করা, আমাদের ডিএনএ এর মধ্যে বাংলা সেট করা, আমরা তো ভাই বাংলার মতো করে বুঝবো, তাই না? এই হলো বিষয়, এই হলো কাহিনী। এই জন্য ইংরেজি পড়ে যদি অর্থ বুঝতে চাই তাহলে আমাদের চাঙ্কিং করে করে বুঝতে হবে। এখানে যেভাবে এক্সাম্পল দিচ্ছি এভাবে দেখেন, সুন্দর করে দেওয়া। আচ্ছা, এবার যদি আমরা সামনে আগাই, সেটা হইলো কেমব্রিজের যেই প্যাসেজ গুলো আছে না, রিডিং প্যাসেজ, এই প্যাসেজ গুলো আমরা এভাবে দিচ্ছি। দেখেন, এটা কেমব্রিজ 1 নম্বর, আমরা প্রথমে অর্থ দিচ্ছি, অর্থ ওয়ার্ড, বাংলা অর্থ, সিনোনিম এবং অ্যান্টোনিম, এগুলা দেওয়ার পরে এরপরে আমরা সেই প্যাসেজটা, প্যারাগ্রাফটা দিচ্ছি।
প্যারাগ্রাফটার পরে আবার চাঙ্কিং করে আমরা বাংলা অর্থ দিছি, এরপরে আমরা আবার সাবলীল বাংলা দিছি। এইভাবে আমরা আমাদের এই বইটার মধ্যে কেমব্রিজের প্যাসেজের বেশ কিছু প্যাসেজের অনুবাদ আমরা দিছি, এবং আমরা চেষ্টা করতেছি 19 থেকে 1 পর্যন্ত পুরোটাই ট্রান্সলেট করে ফেলার জন্য আমাদের টিম কাজ করতেছে। এটাকে আবার সম্পাদনা করতে হয়, বেশ ঝামেলার ব্যাপার, বাকি আমরা এভাবে চেষ্টা করতেছি। কারণ আপনি একটু চিন্তা করেন, আপনি ইংলিশে যতই দুর্বল হন না কেন, আপনি যদি এই সিস্টেমে পড়েন তাহলে আপনার মানে দুর্বলতা কাটতে কি বেশি সময় লাগবে? কি মনে হয়? যদি এভাবে পড়েন, চাঙ্কিং করে করে পড়লেন, এই যে ভেঙে 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 পড়লেন, কি মনে হচ্ছে? হুম? দুর্বলতা কি কাটবে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। আমাদের ক্লাস তাহলে আমরা শেষ করতে যাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝি নাই বা কিছু জানতে চান, আমরা একটু এখন প্রশ্ন নেই। আরো যদি কোনো প্রশ্ন থাকে, ক্লাসকে আমরা বুঝতে পারছি সবাই। জি ভাইয়া, এখন যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি, জান্নাতুল আরা বা যে কেউ। আপনাদের কোনো গ্রুপ নাই? বুঝি নাই। কোনো গ্রুপ নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই? মানে যোগাযোগ করবো কিভাবে? আচ্ছা, যোগাযোগ করার বিষয় হলো আপনি চলে যাবেন আমাদের অ্যাপে, একটু দেখাইতেছি। ওইটা তো ফেসবুকে দেখলাম, লিঙ্কটা নিয়ে ঢুকলাম, কিন্তু এখন তার আচ্ছা, দেখাইতেছি। এই হলো আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এটা হলো আমাদের বইয়ের ওয়েবসাইট, যেখানে আমাদের বইগুলো পাবেন। আমাদের বইয়ের সাথে কোর্স ফ্রি, মানে কোর্স যুক্ত করা, ফ্রি না, কোর্স যুক্ত করা। এটা সিস্টেমটা এরকম, আপনার বইয়ের সাথে বই কেনার পরে আপনার আর কোর্স করতে হবে না, আপনি বইয়ের সাথে সব পাবেন। লাইভ ক্লাসের একটা শিডিউল এখানে দেওয়া থাকে। এরপরে এই হলো আমাদের কোর্স, কোর্সের ওয়েবসাইট। এতক্ষণ আমি যা পড়াইলাম, এটা কোত্থেকে পড়াইছি আমি আপনাদের দেখাই। একটু 10 সেকেন্ড টাইম দিতে হবে, বৃষ্টি করতেছে, আমার বাসায় পানি আসতেছে। ওকে, একটু বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি, আর সারাদিন বৃষ্টি ছিল। অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, ক্যান্সেল হয়েছে বৃষ্টির ছিল। যাই হোক, আল্লাহ ভালো চেয়েছেন। Anyway, দেখেন এই হলো আমাদের কোর্স। এখানে ঢুকতে হলে আপনাকে ইয়া করতে হবে। এই এই হলো আমাদের। এখন আমি যে পড়াইছি, হ্যাঁ, এটা আমি পড়াইছি এই বই থেকে। এখানে আপনি অনেক গ্রুপ পাবেন, গ্রুপ। যেমন হইলো, যদি আমি এখানে যাই, আমাদের এখানে গ্রুপ আছে, আপনি এখানে যে কোনো গ্রুপের মধ্যে যুক্ত হইতে পারেন। আর এই যে কোর্সটা আছে না, এখানে যদি কেউ কিছু না বুঝে, তাহলে এই যে দেখেন Q&A, এখানে যাওয়ার পরে সে চাইলে একটা প্রশ্ন লিখে ট্যাক্স কোশ্চেন দিতে পারে, কোশ্চেন করে দিলে ক্লাসের লিঙ্ক পাবেন এই জায়গায়। আর এই হলো 30 দিনের স্টাডি প্ল্যান। আজকে পড়াইছি কোন জায়গা থেকে আমি একটু দেখি, টু রিড নাউন ফ্রেজ না, এই হলো অ্যাডজেক্টিভ। আজকে পড়ানো হয়েছে এখানে। সেটা কি ওয়েবসাইটের ভিতরে পাওয়া যাবে? হ্যাঁ, এটা তো আমাদের মানে, আচ্ছা একটা বিষয় হলো যে এটা কিন্তু আমাদের বইয়ের সাথে আপনি একটা মানে অ্যাক্টিভেশন কোড পাবেন, 20 ডিজিটের একটা অ্যাক্টিভেশন কোড পাবেন বইয়ের সাথে। হ্যাঁ, ওই কোডের মাধ্যমে হচ্ছে এই কোর্সটা অ্যাক্টিভ করা যাবে। এই দেখেন সেলস অ্যানালাইসিস কিভাবে করবেন, এই যে এতক্ষণ যা পড়াইলাম ওই জিনিসটাই এখানে রাখা আছে, ওই জিনিসটাই। হ্যাঁ, এই যা পড়াইছি এগুলা, এই যে কেমব্রিজের লাইন, এই যে পরে 14তম দিনের রিভিশন, 15 দিনে কি আছে দেখি। এই যে ইংরেজি পড়ার কৌশল, এই যে এতক্ষণ যা পড়াইলাম, এই যে এগুলো সবাই কিভাবে পড়বো। এরপর এই যে উদাহরণ, এই দেখছেন। তো এই বইয়ের উপরে 30 দিনের স্টাডি প্ল্যান আছে। আপনি যদি চান সবচেয়ে সহজে পড়বেন, আপনি জাস্ট হলে এখান থেকে মানে বই পারচেস করার পরে এই যে এখানে সব দেওয়া আছে, আর লাইভ ক্লাস হবে।
লাইভ ক্লাসের রুটিন বা পাওয়া যাবে হচ্ছে আমাদের অ্যাপে আছে। হ্যাঁ, আমি একটু জাস্ট অ্যাপটা দেখাইতেছি। এটার উপর আমাদের অ্যাপও আছে। আমাদের অ্যাপটা হইলো একটু 10 সেকেন্ড টাইম দিতে হবে। আমরা অনেক একটা হলিস্টিক অ্যাপ্রোচ ফলো করে তারপরে হইলো আমরা এই ইয়াটা করতেছি, আমাদের এই প্রোগ্রামটা ডিজাইন করছি। এই প্রজেক্টটা করতে আমার 4 বছর টাইম লাগছে শেষ করতে আর কি, ফাইনাল করতে। তো আমাদের মোবাইল অ্যাপ আছে যেটা প্লে স্টোরে আপলোড হবে, না হওয়া পর্যন্ত আমরা অ্যাপ ইউজ করতে পারি। অ্যাপের ইউজ করারও প্রসেস আছে, যে অ্যাপের মাধ্যমে আমরা খুব সহজেই করতে পারবো। কি বলে মানে আমরা পড়াটা চালায় যেতে পারবো আর কি খুব সহজেই। যদি কেউ চায় যে আমি খুব ফাস্ট করতে চাই, জাস্ট এই স্ক্রিন শেয়ার দিতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে এই হলো আমাদের অ্যাপ। এখানে আপনি মানে কোর্স, তারপরে হইলো আপনার ক্লাস, তারপরে আপনি যদি চান যে মেন্টরশিপ সেশন বুক করবেন, আপনার কোনো ঝামেলা হচ্ছে আপনার, এখানে যে আমাদের লাইভ ক্লাসগুলো হয় না, সেটা শিডিউলটা আমরা এখানে দিয়ে দেই। এটা এই জায়গায় থাকবে আর কি। তারপরে কোর্সের লিঙ্ক তো ওখানে পাবেন, আর এখানে এই যে মেন্টরশিপের ফর্ম আছে। কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় যে আমি আসলে কিছু বুঝতেছি না, আমার স্ট্র্যাটেজি দরকার, ঝামেলা হচ্ছে, তখন সে পারবে। আর এই হলো তার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে সে কোর্স টোর্স সব পাবে। সে চাইলে মক টেস্ট, মিনি মক টেস্ট দিতে পারবে, এটা রিপোর্ট এখানে পাওয়া যাবে। আর এছাড়া যদি এখানে ক্লিক করেন, এখানে আমাদের স্টাডি গ্রুপ আছে, নিউজ ফিড আছে, হ্যাঁ, ফেসবুক গ্রুপের মতো একদম। ফেসবুক গ্রুপে যা আছে সবকিছুই আমাদের এখানে আছে। আপনি চাইলে এখানে পোস্ট করতে পারবেন, এই যে আমি এখানে পোস্ট করছিলাম, আপনার ইচ্ছা। তারপরে আপনি যদি চান যে গ্রুপ স্টাডি করবেন, এখানে যে গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ, আপনি গ্রুপের মধ্যে গিয়ে কোনো কিছু না বুঝলে এই যে পোস্ট করে দেন, আপনার মতো করে গ্রুপ ফোরাম সবকিছু আছে, এভরিথিং। আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ ফলো করছি। এই সবকিছুর জন্য জাস্ট হইলো মানে জাস্ট শুধুমাত্র একটা বই পারচেস করলে আপনি পাবেন। বইটার নাম হচ্ছে আইএলটিএস অ্যান্টিবায়োটিক কোর্স। হ্যাঁ, এইটা হলো এই বই। ওইটা সাথে এটার উপরে আমরা একটা প্রমোশনাল ক্যাম্পেইন লঞ্চ করবো শীঘ্রই ইনশাআল্লাহ। এই যে এই বইটা, এটা। সো যদি কেউ হার্ড কপি চান তাহলে খরচ পড়বে 650 টাকা, আর হার্ড কপি ছাড়া যদি কেউ নিতে চায় তাহলে 499 টাকা পড়বে, মানে জাস্ট কোর্সে অ্যাক্সেস পাবেন আর কি। তো আশা করা যায় যে আপনারা আমার ক্লাস বুঝতে পারতেছেন, ক্লাস কেমন লাগতেছে মতামত জানালে খুশি হব। আর হইলো যে আমাদের আগামীকালকে ক্লাস হবে, আগামীকালকে বৃহস্পতি, আগামীকালকে আমাদের কিন্তু গ্রামারের ক্লাস শেষ। হ্যাঁ, 3টা ক্লাসে আমাদের গ্রামারের পাশে আগামীকালকে ক্লাস হবে হচ্ছে আপনার ভোকাবুলারির উপরে, ভোকাবুলারি দুর্গজয়ের উপরে। অনেক চমৎকার একটা ক্লাস হবে ভোকাবুলারি দুর্গজয়। আমি কনফিডেন্টলি বলতে পারবো এই টাইপের ইনফরমেশন জীবনে শুনেন না। ওকে, সো ক্লাসের লিংক পাওয়া যাবে হইলো, আপনারা কাইন্ডলি ওয়েবসাইটে গিয়ে আবার একটু দেখাই দিই। এখানে একটা ফ্রি ক্লাস আছে, ফ্রি সেশন আছে ওয়েবসাইটের মধ্যে, এখানে আপনি জয়েন হয়ে যাবেন। আগের ব্যাচের যে লাইভ ক্লাসগুলো এখানে আছে কমপ্লিট। এই যে এটা, এই যে গিফট কোর্স, হ্যাঁ, এখানে আপনি জয়েন হয়ে যাবেন। এখানে কিন্তু অনেকগুলা সেশন আছে, এখানে জয়েন হইলেই আপনি কোর্সের লিংক পেয়ে যাবেন। কেমন, আপনি যদি লাইভ ক্লাস জয়েন করতে চান, এখানে যুক্ত হলে লিংক পেয়ে যাবেন। এখানে দেখেন আমি যে ক্লাসগুলো নিছি, এই যে এখানে সবগুলা ক্লাস একটা দেওয়া আছে। আপনি চাইলে এইগুলো দিয়ে এমনি প্রিপারেশন নিতে পারবেন, খুব প্রিমিয়াম মানের সেশন এখানে আছে। ওকে, হ্যাঁ, ওই গিফট কোর্সে আবার দেখান ওটা। এই যে আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন course.birian.org, যাওয়ার পরে এই যে একটু নিচে যাবেন, নিচে গেলে এই যে পাবেন গিফট কোর্স, এখানে আপনি ভর্তি হয়ে যাবেন। এই যে স্টার্ট লার্নিং এ ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করলেই হবে, শুরু করুন বা এরকম কিছু একটা আসবে। ওকে, আর যদি চান যে না আমি আরেকটু মানে বেটার নিতে চাই, তাহলে হার্ড কপি বই থাকলে আপনার জন্য পড়া সহজ। দেখেন মানে মানে ক্লাসের মধ্যে তো আসলে সবকিছু কভার করা যায় না, তাই না? কিছু আছে না আপনি নিজে নিজে পড়ে বুঝতে পারেন, ওগুলা ক্লাসে বকবক করে তো লাভ নেই, তাই তো? এই জন্য আমি যে অ্যাপ্রোচটা ফলো করতেছি, হার্ড কপি বই, অনলাইন ক্লাসটাকে যদি প্রোডাক্টিভ করতে চাই তাহলে আসলে উপায় কি? আপনার কাছে একটা হার্ড কপি বই লাগবে। হার্ড কপি বই লাগবে, আপনাকে অ্যাপে অ্যাক্সেস দেওয়া লাগবে, কারণ আপনি ফোন চালায় অভ্যস্ত, আপনার বিহেভিয়ারের মধ্যে ফোন চালানোর প্যাটার্ন আছে। তা আপনি যাতে হচ্ছে ফেসবুকে না গিয়ে আপনি যাতে সবকিছু একটা জায়গায় পান, আপনার যাতে মনোযোগ বিচ্ছিন্ন না হয়, এই অ্যাপ্রোচ দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা ডিজাইন করছি। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো সাড়া পাচ্ছি এবং বাংলাদেশ এটা ধীরে ধীরে সমাদৃত হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন।
ওকে, আমাদের হচ্ছে আরো টানা 3 দিন ক্লাস চলবে। আমরা পুরো আইএলটিএস এর প্রি প্রিপারেশনটাকে কভার করবো, এরপরে আমরা আবার আইএলটিএস স্পিকিং নিয়ে কাজ করব। অলরেডি ক্যাম্পেইন চলতেছে। আপনারা যদি কেউ আইএলটিএস বাংলা আইএলটিএস থেকে ফুল কোর্সে যুক্ত হতে চান, সেখানে আবার আমরা ক্লাস নিব, কোর্স আছে, এভাবে 1 মাসের স্টাডি প্ল্যান আছে, মাত্র 399 টাকা ওটার প্রাইস, যুক্ত হতে পারেন। ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ওয়েবসাইটে গিয়ে ওইখানে কোশ্চেন অ্যান্সার সেশনে লিখে দিলে আমার কাছে চলে আসবে, হ্যাঁ, বা পোস্ট করতে পারেন ওইখানে। ফেসবুক গ্রুপের বিষয়গুলো আমরা এটা অ্যালাউ করি না, কারণ ফেসবুক আসলে প্রচন্ড রকমের মনোযোগ বিচ্ছিন্ন করে, মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা বিরক্ত করে এবং একটা অস্বস্তিকর একটা প্ল্যাটফর্ম ফেসবুক, যেটা মানসিক ভাবে একটা মানুষকে অসুস্থ করে ফেলে, ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে যাবে, মানে পড়াশোনার মনোযোগ নষ্ট করে দিবে, বিজনেস এর মনোযোগ নষ্ট করে দিবে, সব নষ্ট করে দিবে। ফেসবুক থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো, কেমন? ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকালকে। আল্লাহ হাফেজ। পরিচিত জনদেরকে ইনভাইট করতে পারেন, তাহলে আমাদের ক্লাস কয়টার সময়? সেম টাইম? 9টা, হ্যাঁ 9টা থেকে 10টা পর্যন্ত। লিংকটা কোথায় পাবো ভাইয়া? আপনি কোর্সে যুক্ত হয়ে যান, আর আমরা ফেসবুক গ্রুপে পোস্ট করার চেষ্টা করব। বাকি আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম এই গ্রুপের মধ্যে আমরা, লিংকে কি পাওয়া যাবে? এই যে লিংকটা দিয়েছেন? হ্যাঁ এই লিংকের মধ্যে, লিংক সেম থাকবে এই লিংকের। আচ্ছা, নেক্সট কোর্সটা কি এখানে পাওয়া যাবে? হ্যাঁ, নেক্সট কোর্সে যেটা বললেন শুরু হবে, সেটা কিভাবে আমরা পাবো? স্পিকিং এর জন্য আপনি 399 টাকা দিয়ে একটু কিনে নেন, মানে এটা তো ন্যূনতম একটা অ্যামাউন্ট। তখন আপনি স্টাডি প্ল্যান পাইলেন, প্রতিদিন আপনি মানে একটা গুছানো জিনিস থাকলে পড়া সহজ না। এই যে আমি লাইভ ক্লাস নিলাম, এন্ড আপনার কাছে যদি বই না থাকে, আপনি বলেন এই প্রিমিয়াম লেভেলের লাইভ ক্লাসের ফায়দা তো আপনি নিতে পারবেন না তেমন, তাই না? আপনার কাছে যদি হাতের কাছে বইটা থাকে, ক্লাসটা শেষ করে বইটা একটু রিডিং করলে, আপনি ইমাজিন করেন, আমি জাস্ট চ্যালেঞ্জ করে বলতেছি, আমি যে 3 দিন যে বিষয়গুলো পড়াইছি, এর বাইরে ভাই কোনো গ্রামারের দরকারই নেই আইএলটিএস এর জন্য। এর বাইরে যে গ্রামারগুলো আপনি পড়বেন, সেটা হয়তো আপনার সর্বোচ্চ 5% কাজে লাগতে পারে। তো আমি তো এগুলোর উপরে একজন গবেষক, আমি অনেকদিন যাবত এগুলো নিয়ে কাজ করছি, এই জন্য আমি টু দা পয়েন্টে যা লাগে সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি, কারণ আইএলটিএস এর জন্য তো বিষয় লাগে না। তো এটাকে আপনি প্রোডাক্টিভ করতে হইলে আপনার কাছে হার্ড কপি বই লাগবে। জি। আর বই আমাদের ওয়েবসাইটে অর্ডার করা যাবে, ক্যাশ অন ডেলিভারির অপশন আছে। ওকে, তাহলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামীকালকে দেখা হচ্ছে একটা চমৎকার সেশন নিয়ে, ভোকাবুলারি দুর্গজয়, আমার লাইফের সবচেয়ে বেস্ট পার্ট। আমি সাইকোলজিতেও পড়াশোনা করছি, গ্রাজুয়েশন করছি, কেমিস্ট্রিতে সাইকোলজি পড়ছি, তারপরে হইলো মাইন্ড ট্রেনিং, এগুলোতে ইনভলভ ছিলাম। বেশ কিছু জিনিস স্টাডি করছি, সেগুলার নির্যাস হলো ভোকাবুলারি দুর্গজয়। ইনশাআল্লাহ নতুন কিছু শিখবেন আগামীকালকে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমরা রেকর্ডিংটা অফ করে দিব।